ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো আত্মত্যাগের আরেক নাম হয়ে যায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাদল গুপ্ত ঠিক তেমনই একটা নাম। আজ আমরা সেই তরুণের গল্পই শুনব যিনি দেশের জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একজন তরুণ বিপ্লবী অমর হয়ে গেলেন? মানে ঠিক কি এমন হয়েছিল যে এত অল্প বয়সেই তার নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল? চলুন তার জীবনের পথ ধরেই এই উত্তরটা খোঁজার চেষ্টা করি। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কেমন ছিল তার ছোটবেলা, কোন পরিস্থিতিতে তিনি বড় হচ্ছিলেন যা তাকে বিপ্লবের পথে নিয়ে এসেছিল? বাদল গুপ্ত, যদিও আমরা তাকে এই নামেই চিনি, তার আসল নাম কিন্তু ছিল সুধীর কুমার গুপ্ত। জন্ম ১৯১২ সালে, এখনকার বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়, মানে তখন তো ওটা ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। বলা যায় সেই ছোটবেলা থেকেই দেশের প্রতি একটা টান তার মধ্যে তৈরি হচ্ছিল। আসলে সেই সময়কার পরিস্থিতিটা একটু বোঝা দরকার। ব্রিটিশ শাসনের অত্যাচার তখন চরমে, সাধারণ মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল। আর এই চারপাশের অন্যায়, এই অত্যাচার, এটাই কিন্তু বাদল গুপ্তের মনে একটা গভীর ক্ষোভের জন্ম দিয়েছিল। আর এই ক্ষোভটা শুধু মনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটাই তাকে বিপ্লবের পথে টেনে নিয়ে যায়। চলুন দেখি কিভাবে তার এই ভাবনাগুলো আসল কাজে পরিণত হল। খুব অল্প বয়সে, মানে ছাত্র থাকাকালীনই তিনি যোগ দেন যুগান্তর দলে। যুগান্তর কিন্তু তখন বাংলার একটা বিশাল গুপ্ত বিপ্লবী সংগঠন। তাদের একটাই লক্ষ্য ছিল কোনো আপোষ নয়, সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে হবে। আর এখানেই বাদলগুপ্ত অস্ত্র চালানো শিখলেন আর দেশের জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার একটা কঠিন শপথ নিলেন। আর এই শপথই তাকে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিকে ঠেলে দেয়। সেই ঐতিহাসিক মুহূর্ত, কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের সেই দুঃসাহসিক আক্রমণ। দিনটা ছিল ৮ই ডিসেম্বর ১৯৩০। বাদল গুপ্ত, তার সাথে আরও দুজন, বিনয় বসু আর দীনেশ গুপ্ত, একেবারে দিনের বেলায় ঢুকে পড়লেন রাইটার্স বিল্ডিংয়ে। তাদের টার্গেট ছিল একজনই, অত্যাচারী কর্নেল সিমসন। সিমসনকে শেষ করার পরেই শুরু হয়ে গেল এক অসম যুদ্ধ। এ কর্নেল সিমসন কিন্তু কোনো সাধারণ অফিসার ছিলেন না। রাজনৈতিক বন্দীদের ওপর তার অত্যাচারের কথা সবাই জানত, মানে উনি রীতিমতো কুখ্যাত ছিলেন। তাই এই আক্রমণটা শুধু একজন মানুষকে মারার জন্য ছিল না, এটা ছিল ব্রিটিশ শাসনের অমানবিকতার বিরুদ্ধে একটা সরাসরি জবাব। কর্নেল সিমসনকে মারার পরেই ৩ বিপ্লবী দেখেন তারা ব্রিটিশ পুলিশের একটা বিশাল বাহিনীর সামনে পড়ে গেছেন। রাইটার্স বিল্ডিংয়ের সেই বিখ্যাত অলিন্দে শুরু হয়ে যায় তুমুল লড়াই, যাকে বলে অলিন্দ যুদ্ধ। ভাবুন একবার, মাত্র ৩ জন তরুণ লড়ছে ব্রিটিশদের বিশাল পুলিশ ফোর্সের বিরুদ্ধে। কিন্তু একটা সময় তারা বুঝতে পারলেন এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব, ধরা পড়াটা শুধু সময়ের অপেক্ষা। ঠিক তখনই তারা এমন একটা সিদ্ধান্ত নিলেন যা তাদের নাম ইতিহাসে চিরদিনের জন্য খোদাই করে দিল। তাদের কাছে একটাই পথ খোলা ছিল, আর সেটা হলো আত্মসমর্পণ করা যাবে না, একদমই না। ব্রিটিশদের হাতে ধরা পড়ে অকথ্য অত্যাচার সহ্য করা থেকে তারা আত্মবলিদানের পথটাই বেছে নিলেন। এটাই ছিল তাদের শেষ এবং সবচেয়ে জোরালো প্রতিবাদ। আর ঠিক সেই মুহূর্তে বাদলগুপ্ত তার শেষ চালটা দিলেন। ধরা পড়ার ঠিক আগে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে নেন, সঙ্গে সঙ্গেই মৃত্যু। তার সঙ্গী বিনয় বসু নিজের রিভলভার দিয়ে নিজেকে গুলি করেন। আর দীনেশ গুপ্তের চেষ্টা সফল হয়নি, তিনি ধরা পড়েন এবং পরে তার ফাঁসি হয়। কিন্তু তাদের এই আত্মত্যাগ কি বৃথা গিয়েছিল? একদমই না। চলুন দেখি তাদের এই বলিদান কিভাবে আজও আমাদের মাঝে অমর হয়ে আছে। তাদের আত্মত্যাগের সবচেয়ে বড় প্রমাণ বোধহয় কলকাতাতেই রয়েছে। যে ডালহাউসি স্কোয়ার একদিন ব্রিটিশ ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল, আজ সেই জায়গার নাম কি জানেন? বিবিডি বাগ, মানে বিনয় বাদল দীনেশ বাগ। ভাবা যায়, ঔপনিবেশিক শাসনের প্রতীক আজ এই ৩ শহীদের নামে জাতীয় গর্বের জায়গায় পরিণত হয়েছে। তাহলে বাদলগুপ্তের জীবনটা আমাদের কি বলে? এটা আসলে প্রচণ্ড সাহসের একটা প্রতীক, আত্মসম্মান আর আত্মত্যাগের প্রতীক। আর সবচেয়ে বড় কথা, স্বাধীনতার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যাওয়ার যে দৃঢ় সংকল্প, তার প্রতীক। তার এই আত্মত্যাগ এটাই দেখিয়ে দেয় যে দেশের স্বাধীনতার জন্য সেই সময়ের তরুণরা কতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আর তাই তো আজও আমরা বলি, শহীদ বাদলগুপ্ত অমর থাকুন। তবে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, স্বাধীনতার জন্য এত বড়, এমন নিঃশর্ত একটা আত্মত্যাগের আসল মানেটা কি? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে দেখতে হবে।